টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে গতকালকেই। সেই রায়ের প্রেক্ষিতে কারা আমরা খুব লাভবান হতে যাচ্ছি কিংবা কারা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি, এটি আজকের আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। অর্থাৎ সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, গ্রিন কার্ডধারীদের মধ্যে কারা থাকছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে, এটি আতঙ্কের বিষয়, কিন্তু মোটেও গুজবের কারণ নেই। এক্ষেত্রে যেটি বলা যেতে পারে যে গতকালকে যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়টি দেওয়া হয়েছে, সেখানে বিদেশ ভ্রমণ শেষে আমরা যখন আবার আমেরিকায় ফিরি, এয়ারপোর্টে আসলে তখন যদি কারোর এই ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিটিউড, যেটাকে সংক্ষেপে CIMT বলা হয়, সেক্ষেত্রে বিমানবন্দরের যারা CBP থাকেন তারা তাদের বিরুদ্ধে ডিপোর্টেশনের অর্ডারে কাজ করতে পারেন বা ডিপোর্টেশন কার্যক্রম শুরু করতে পারেন, এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে কারা এটার ভুক্তভোগী হবেন বা কিভাবে এটা কার্যকরী হবে সেটি নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। আর এই বিষয়টি আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানে বা এই বিষয়ের ছাড়াও ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরে আমি বলে দিচ্ছি 646-307-9828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্তকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একেবারেই আজকে আমাদের প্রথম, তারপরেও আমাদের সবারই চেনা জানা অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় অ্যাটর্নি খায়রুল বাশার। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। টিভিএন 24-কে শুভেচ্ছা আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য, এবং আপনাকে অনেক অনেক আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানি আপনাদের অনেক ব্যস্ততা থাকে, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ এই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় নিয়ে বিস্তারিত আপনি ব্যাখ্যা দেবেন। তার আগে দর্শকদের জন্য আপনার সম্পর্কে একটু বলে রাখি। সুপ্রিয় দর্শক, এই মানুষটি আমেরিকায় আসার আগে বাংলাদেশে কিন্তু অনেক অর্থাৎ চিটাং বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন, LLB করেছেন, আবার এই আমেরিকায় এসে নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সে MBA করেছেন, LLM করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এখন তো বুঝতেই পারছেন অ্যাটর্নি অ্যাট ল, ইমিগ্রেশনের উপর অত্যন্ত বিশেষজ্ঞ একজন ব্যক্তি। এটুকু তার, যেহেতু আজকে উনি প্রথম এসেছেন, আপনাদের জ্ঞাতার্থে এটুকু পরিচয় করিয়ে দিলাম। হয়তো ভবিষ্যতে আর এগুলো বলবো না, শুধু অ্যাটর্নি খায়রুল বাশারই বলবো। সেক্ষেত্রে অ্যাটর্নি খায়রুল বাশার, আপনার কাছে জানতে চাইবো যে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, গ্রিন কার্ডধারীদের মধ্যে কারা থাকছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে, এই বিষয়টি আপনার সাথে আলোচনা করার আগে এই যে মামলার প্রেক্ষিতে এই রায়টি হয়েছে, সেই মামলা সম্পর্কে একটু সারসংক্ষেপ আমি দর্শকদের তুলে ধরতে চাই, এই কারণে তাতে করে যে প্রশ্নগুলো আমরা করব এবং আপনি যে উত্তরটা দেবেন তার বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই অনুষ্ঠানে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটি আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের শুধুই একটি ঐতিহাসিক রায় নয়, বরং আমেরিকায় বসবাসরত লাখো লাখো গ্রিন কার্ডধারী এবং তাদের পরিবারের ভবিষ্যৎ, নিরাপত্তা ও মানসিক স্বস্তির সাথে গভীরভাবে জড়িত। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে 6-3 ভোটে একটি বহুল আলোচিত মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। মামলাটির নাম ব্রান্স ভার্সেস লাউ। এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুক চোই লাউ, যিনি একজন বৈধ গ্রিন কার্ডধারী। 2012 সালে নিউ জার্সিতে তার বিরুদ্ধে ট্রেডমার্ক কাউন্টার ফিটিংয়ের, আমি আবার বলছি, 2012 সালে নিউ জার্সিতে তার বিরুদ্ধে ট্রেডমার্ক কাউন্টার ফিটিংয়ের অভিযোগ আনা হয়। অভিযোগ চলাকালীন তিনি স্বল্প সময়ের জন্য চীন সফর করেন। সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসার সময় বিমানবন্দরে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা CBP কর্মকর্তারা তাকে সাধারণ গ্রিন কার্ডধারীর মতো প্রবেশের অনুমতি না দিয়ে অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হিসেবে বিবেচনা করেন এবং পরবর্তী ইমিগ্রেশন প্রক্রিয়ায় পাঠান।
বিষয়টি তাকে আহত করে এবং পরবর্তীতে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করেন। তাই এই মামলার মূল প্রশ্ন ছিল, বিদেশ থেকে ফিরে আসা একজন গ্রিন কার্ডধারী যদি ক্রাইম ইনভলভিং মোরাল টার্পিচিউড বা সিআইএমটি এর অভিযোগের মুখোমুখি হন, তাহলে কি বিমানবন্দরের সিবিপি কর্মকর্তাদের প্রথমেই ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং এভিডেন্স দেখাতে হবে, নাকি প্রাথমিক পর্যায়ে তাকে সিকিং অ্যাডমিশন হিসেবে গণ্য করা যাবে? এই বিষয়ে গতকাল সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতি ক্ল্যারেন্স থমাসের লেখা মতামতে বলেন, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টে সীমান্ত কর্মকর্তাদের জন্য এমন কোনো উচ্চমানের প্রমাণের শর্ত নেই। অর্থাৎ বন্দরে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার সময় কর্মকর্তাদের আদালতের মতো প্রমাণ উপস্থাপন করতে হবে না। তবে এর অর্থ এই নয় যে কাউকে সাথে সাথে ডিপোর্ট করা যাবে। পরবর্তী ইমিগ্রেশনের কোর্টে সরকারকে এখনো আইন অনুযায়ী তাদের মামলা প্রমাণ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই রায়ের ফলে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে? যেসব গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে সিআইএমটি সংক্রান্ত পুরনো দণ্ড, বিচারাধীন মামলা অথবা এমন কোনো অপরাধের অভিযোগ রয়েছে যা ইমিগ্রেশন আইনে গুরুতর হিসেবে বিবেচিত হতে পারে, যেখানে বিদেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ফেরার সময় তারা বাড়তি আইনি জটিলতার মুখোমুখি হতে পারেন। তবে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সিবিপি কর্মকর্তা নিজে কোনো অপরাধের চূড়ান্ত বিচার করবেন না। তিনি পুলিশ রিপোর্ট, চার্জিং ডকুমেন্ট, আদালতের নথি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে প্রাথমিক সিদ্ধান্ত নেন যে ওই ব্যক্তি আইন অনুযায়ী সিকিং অ্যাডমিশন হিসেবে বিবেচিত হতে পারেন কি না। অপরাধটি সত্যি সিআইএমটি কিনা, সেই চূড়ান্ত প্রশ্ন অনেক ক্ষেত্রেই পরে ইমিগ্রেশন বিচারক বা কোর্টে নির্ধারিত হবে। অন্যদিকে যাদের বিরুদ্ধে কোনো অপরাধ, গ্রেপ্তার বা বিচারাধীন মামলা নেই, তাদের জন্য এই রায়ের মাধ্যমে কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে আন্তর্জাতিক ভ্রমণের সময় সবসময় বৈধ ভ্রমণ নথি বা ডকুমেন্টস সাথে রাখা, সত্য তথ্য প্রদান করা এবং অতীতে কোনো আইনি ঘটনা থাকলে বিদেশে যাওয়ার আগে একজন ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নেওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব এই রায়ের প্রকৃত আইনি তাৎপর্য কি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের মধ্যে কোনগুলো সত্য আর কোনগুলো গুজব, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি কমিউনিটির জন্য কি নতুন বাস্তবতা তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা, একজন গ্রিন কার্ডধারী কিভাবে নিজের অধিকার সম্পর্কে সচেতন থেকে নিরাপদ সিদ্ধান্ত নিতে পারেন। কারণ ইমিগ্রেশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভুল তথ্য যেমন কোনো পরিবারকে দীর্ঘদিনের স্বপ্নকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে, তেমনি একটি সঠিক তথ্য হতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে শক্তিশালী ভিত্তি, যা একটি পরিবারের ভবিষ্যৎও বদলে দিতে পারে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। সুপ্রিম কোর্টের সেই ঐতিহাসিক রায়, গ্রিন কার্ডধারীদের মধ্যে কারা থাকছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে, অ্যাটর্নি খায়রুল বাশার। আজকের আলোচনার যে মামলাটি, সেই মামলাটি সম্পর্কে মোটামুটি আমি একটা সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করেছি আপনার কাছে যাব আলোচনার আগে। তবে অনেকক্ষণ ধরে একেবারে আমি শুনেছি অনুষ্ঠানের শুরুতেই দুজন দর্শক টেলিফোন করেছেন তাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। সেই প্রশ্নটি নিয়ে আপনার কাছে গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি দয়া করে বন্ধ করুন প্লিজ। আমি আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছি 2019 সালে ডিসেম্বর মাসে। জি। ডিকিউ হয়েছে 23 সালে জুনে। জি। এখনো ইন্টারভিউর জন্য ডাকতেছে না। এখন আপনার কি করণীয় আছে? এখন কি করার আছে সেটি অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমে আপনার স্ট্যাটাস আমি জানি না। আপনি যদি সিটিজেন হয়ে থাকেন 2023-তে যদি আপনি অ্যাপ্লাই করেন, এখন ডিকিউ যদি হয়ে থাকে, সো কারেন্টলি আপনার জানেন ভিসা পজ। তবে রিসেন্টলি আপনার ক্যাটাগরি যদি সিটিজেনের ক্যাটাগরি হয়ে থাকে,
অতি সত্তর আপনাকে আপনার হাজব্যান্ডকে ইন্টারভিউর জন্য স্কেজুল করা হবে। কারণ উনি যদি গ্রিন কার্ডধারীর স্পাউস হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখছি জানুয়ারি 2025 পর্যন্ত চলছে তো সুতরাং খুব একটা দেরি হবে বলে মনে হয় না। আর যদি আপনি ইউএস নাগরিকের যদি স্পাউস হয়ে থাকেন F3 ক্যাটাগরি তাহলে সেক্ষেত্রে 15 এপ্রিল 2012 চলছে। তো সুতরাং যে কোনো মুহূর্তে হয়তো আপনাকে ডাক পড়তে পারে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি কৃষ্টি খন্দকার বলছি মিনেসোটা থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল রিলেটেড টু F4। জি, আমার বোন ইন্টারভিউ পেয়েছেন জুলাই 22 তারিখে। জি, তো তা আমার জুলাই 22 তারিখ না জুনের 22 তারিখ? জুলাই তো আসেনি। জুলাই 22 কোন বছরের? এই বছরই জুলাই 22 তারিখে। জুলাই না জুন আবার বলেন? জুন, জুলাই তো সামনের মাসে জুলাই, এখনো আসেনি। জি জি জি, না তাহলে ইন্টারভিউ কিভাবে দিল? আমার প্রশ্নটা রিলেটেড টু আমার নিজ এখানে F1 স্টুডেন্ট জি আমেরিকাতে। জি তো তার ইন্টারভিউর জন্য তো দেশে যেতে হচ্ছে, জি ওর মায়ের সাথে অ্যাটেন্ড করার জন্য। জি। তো যখন ফেরত আসবে ওর কি কোনো সমস্যা হতে পারে F1 হিসেবে? F4 এর সাথে কি কোনো কনফ্লিক্ট হবে? এটাই প্রশ্ন আপনার? ধন্যবাদ। জি, কারণ সে অলমোস্ট গ্রাজুয়েশন করবে। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি খায়রুল বাশার। জি, আপনার প্রশ্নটা আমি ক্লিয়ার। F4 ক্যাটাগরিতে আপনার বোনের ইন্টারভিউ স্কেজুল হয়েছে জুলাইয়ের 24। সে যে F1 স্ট্যাটাস আছে সে যদি লিগ্যাল থাকে, কোনো যদি ভায়োলেশন না থাকে, ইমিগ্রেশন ভায়োলেশন যেমন আউট অফ স্ট্যাটাস যদি না থাকে, নো প্রবলেম, ওনার কোনো সমস্যা হবে না। তো সত্যি কথা বলতে হবে, মানে রিটার্নিং টু দ্য USA পারপাস কেন গেল সবকিছু যদি অনেস্টলি আনসার দেয়, ইটস ফাইন, নো প্রবলেম। অনেক ধন্যবাদ। আর একটা টেলিফোন নিব, তারপরে যে ফোনগুলো আসলে একটু লাইনে থাকতে হবে, কারণ আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করতে হবে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি অজনপাড়া থেকে বলছি। রানা ভাই, আমি জাকির। জি জি ভাই, আমার গ্রিন কার্ডের মেয়াদ 2033 সাল পর্যন্ত আছে, আমার আম্মু আর আমার। জি। তো আমরা কি এখন আগামী ডিসেম্বরে টিকেট করার জন্য মানে প্রায় প্ল্যান করেছিলাম? জি, বর্তমানে যে অবস্থা দেখতে আগামী ডিসেম্বরে কোথায় যাবেন? ডিসেম্বরে আগামী ডিসেম্বরে বাংলাদেশে যাইতে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এখন 2033 সাল পর্যন্ত আমাদের গ্রিন কার্ডের মেয়াদ আছে। F4 দিতে আসছিলাম। জি। তো মার্চে আর কি মানে 4 বছর হয়ে যাবে। জি। তো এখন গেলে বাংলাদেশে গেলে কতটুকু কোনো সমস্যা হবে কি আসতে বা? এটাই প্রশ্ন। অনেক ধন্যবাদ জাকির হোসেন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কোনো যদি ক্রিমিনাল কোনো না থাকে, ইনভলভমেন্ট না থাকে, কোনো ক্রাইমের সাথে যদি ইনভলভ না থাকেন, কোনো ফ্রডের যদি ইনভলভ না থাকেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যাওয়ার পরে মেক শিওর আপনি 180 দিনের মধ্যে অবশ্যই রিটার্ন করবেন, মানে 6 মাসের আগে রিটার্ন করবেন। তা না হলে আপনার এই যে 4 বছর থাকছেন সবগুলো কিন্তু পরবর্তীতে সিটিজেনশিপ নিতে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আপনার যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যেহেতু যদি কোনো রকমের, যেটা আমরা বললাম যে তার পিছনে যেটা কথা আমরা বলেছি একটু আগে, যে যদি কোনো রকম সমস্যা না হয় তাহলে না থাকে, অর্থাৎ আপনার যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত কোনো রকম কিছু না থাকে, কোনো সমস্যা নেই। কারণ এরকম অনেকেই যাচ্ছে আসছে, প্রতিদিনই এরকম হরেক ঘটনা ঘটছে। আপনারা নিশ্চিন্তে যেতে পারেন, নিশ্চিন্তে আসতে পারেন। আপনাদের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় যেতে চাই। সুপ্রিয় দর্শক যারা টেলিফোনে আছে, আমি দেখছি
অনেকেই লাইনে আছেন, আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেব। তবে এই বিষয়ের উপরে 2-4টি প্রশ্নের উত্তর নিয়ে তারপরে আপনাদের প্রশ্ন উত্তর দেবো। তার আগে একটি ছোট্ট বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি খায়রুল বাশার এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি খায়রুল বাশার, বিরতির আগে বলেছিলাম যে আমাদের বেশ কিছু প্রশ্ন আছে এই আজকের বিষয়ের উপরে, সেগুলো করে আমরা আবার দর্শকদের কাছে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই টেলিফোনের লাইনে আছেন, আপনাদের একটু কষ্ট হবে, একটু পরেই আপনাদের ফোনগুলো নেব। এই যে গতকাল সুপ্রিম কোর্টের যে রায়টিকে যেটা হয়েছে, এই রায়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই রায়ের পরে আসলে ইমিগ্রেশনে কি ধরনের পরিবর্তন এসছে বা আসবে এবং এটি এতটা কেন গুরুত্বপূর্ণ? ধন্যবাদ রানা ভাই, আপনি ফ্যাক্টটা সুন্দর করে তুলে ধরেছেন কেসের। তো আমি একটা জিনিস অ্যাড করতে চাই, তার রিমুভাল প্রসিডিং হয়ে গেছিল। আচ্ছা, হ্যাঁ, হওয়ার পরে ইমিগ্রেশন কোর্ট থেকে তখন সেকেন্ড সার্কিট কোর্টে গিয়ে এটা বলছে না, ওটা ভ্যাকেট করে দে। ওকে বললো ডিএচএসকে ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং প্রুভ করতে হবে, বাট সুপ্রিম কোর্টে যে গেল ফাইনালি বলছে ন, ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং হওয়ার পরেও তাকে এয়ারপোর্টে যখন রিটার্ন করবে, রিটার্নিং এলপিআর হিসেবে গণ্য করা হবে না। করার সময় ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং প্রুভ করতে হবে না। ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং আমরা যখন কাউকে কোর্টে জাজরা বিচার করে 3টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে আপনার প্রিপন্ডারেন্স অফ এভিডেন্স, যেটা আপনার আমরা বলে থাকি more than 50%, এটা সিভিল কোডে করে। আর ক্রিমিনাল কোডে আর ক্রিমিনাল যদি আপনার কনভিকশন হয়, ওখানে ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং অ্যান্ড বিয়ন্ড রিজনেবল ডাউট, 3টা মানদণ্ড আছে বিচারের। এবং ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং হচ্ছে যথেষ্ট প্রমাণ, more than 70% প্রুফ করতে হবে। তো এখন যে এলপিআর গ্রিন কার্ড হোল্ডার যখন ক্রাইম করলো, এখানে ক্রাইম মানে মোরাল টার্পিডিউট, যেটা আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আইএনএ আন্ডার 212 আন্ডারে, এই মোরাল টার্পিডিউট কি কি ডেফিনেশন এটা আমরা পরে আসবো। এটা যদি বিগিনিংয়ে বলতে পারি সুবিধা হয় আমার মনে হয় আপনার ভিউয়ার্সের জন্য। তো সিআইএমটির ডেফিনেশনে পরে মোরাল টার্পিডিউট যেমন কোনো ক্রাইম করার পরে যদি কেউ মোর দেন 1 ইয়ার কনভিকশন হয়, এগ্রিভেটেড ফেলানি হতে পারে, থেফট, তারপর ডোমেস্টিক ভায়োলেন্সের সিরিয়াস হতে পারে, সিরিয়াস অফেন্স, ফ্রড হতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইম হতে পারে, এগুলো দ্বারা যারা কনভিক্টেড হবে, এটা ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং এভিডেন্স দিয়ে প্রুভ করে তার কনভিকশন আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে যাদের গ্রিন কার্ড আছে তাদের কিভাবে এফেক্ট হবে, দ্যাটস দ্য মেইন কোর অফ কোয়েশ্চেনস। এবং এটা নিয়ে তো মামলা হয়েছিল লুয়ের বিরুদ্ধে। এক্স্যাক্টলি, এটা নিয়ে মামলা। এখন গ্রিন কার্ড নিয়ে যদি কেউ ক্রাইম করে, ভিতরে আমেরিকা থাকলে তার গ্রিন কার্ড রিমুভ করার জন্য প্রসিডিং আনতে পারে। তো আমরা এটা আগে পুরনো ছিল, যেমন 5 to 7 ইয়ার্স, কেউ যদি 5 বছর গ্রিন কার্ড নিয়ে থাকে, তাই এর মধ্যে যদি কোনো ক্রাইম করে, এখন যদি তার সাথে 1 বছর উপরে হয়, তার গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য গভর্নমেন্ট প্রসিডিং আনতে পারে গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য। বাট তার বিরুদ্ধে আমরা ওকে সেভ করতে পারি যদি সে 7 বছর থাকে। এটা আমরা বলে থাকি 42A একটা প্রসিডিং আছে, সেটা দিয়ে আমরা গ্রিন কার্ড সেভ করতে পারি। এখন আমাদের এই মেইন প্রশ্নটা হচ্ছে, গ্রিন কার্ড থাকা অবস্থায় কেউ যদি ক্রাইম করে, ক্রাইমের এলিগেশন হলো, কনভিকশন হয় নাই, ফাইনালিটি হয় নাই কোর্টে, সে দেশের বাইরে, আমেরিকার বাইরে গেল, যাওয়ার পরে যখন রিটার্ন হবে এয়ারপোর্টে, তাকে কিভাবে সিপিবি ট্রিট করবে, দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। তো এখন সিপিবি যখন, এই যে আমাদের কেসে সিপিবি যখন তাকে ট্রিট করলো, অ্যাডমিশন ফর অ্যাপ্লিকেশন, নট দ্য রিটার্নিং এলপিআর। রিটার্নিং এলপিআর মানে গ্রিন কার্ড নিয়ে সরাসরি আপনি রিটার্ন হচ্ছেন, বাট তাকে করা হলো অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন, কিন্তু তার কনভিকশন তখন হয় নাই, জাস্ট হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড এলিগেশন। এইটা নিয়ে তো প্রসিডিং শেষ পর্যন্ত কোর্টে গেল। এখন সুপ্রিম কোর্টে বললো নো, তোমাকে কনভিকশন হবে না। যখন রিটার্ন করবা, যদি এলিগেশন থাকে, সিপিবি ইউ ক্যান, চিফ কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন এজেন্ট, বর্ডারে হতে পারে, ল্যান্ডে হতে পারে, এয়ারপোর্টে হতে পারে, দে ক্যান ডিটেইন ইউ, রিটার্ন করতে পারে, অথবা গ্রিন কার্ডটা নিয়ে ওর বিরুদ্ধে রিমুভাল প্রসিডিং আনতে পারে।
এটি হচ্ছে এই রায়ের যেটি মূল প্রতিপাদ্য বিষয় যেটি আপনি বললেন। Exactly. তো এক্ষেত্রে আমরা তো জানি যে কোনো কারণ ইমিগ্রেশনে বর্তমানে কঠিন অবস্থা যতটুকু না আছে তার থেকে বেশি হচ্ছে গুজবটা আছে। তো এই গুজবের ক্ষেত্রে যাতে আর ডালপানা না গজায় সেক্ষেত্রে আপনার মুখ থেকে জানতে চাই, যাদের বিরুদ্ধে এই ধরনের এই মোরাল টার্পিচুড যেটা বললেন বা যে কোনো ধরনের অপরাধ যদি না থেকে থাকে, অর্থাৎ যে সমস্ত গ্রিন কার্ডধারীর বিরুদ্ধে কোনো রকম অপরাধ নেই, গ্রেপ্তার নেই, আদালতের কোনো মামলা নেই, তাদের ক্ষেত্রে এই রায়টা কি কোনো রকম ভয়ের কিছু আছে? বা যদি কেউ এই নিয়ে গুজব ছড়ায় সেক্ষেত্রে আপনি কি বলবেন, তাদেরকে কিভাবে আশ্বস্ত করবেন? এখন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় অনেক গুজব দেখি, অনেক সাউন্ড বাইট, আমরা সাউন্ড বাইট বলি, এক লাইনে এরকম গ্রিন কার্ড ক্যান্সেল করা হচ্ছে। তো সুতরাং যাদের কোনো এইসব এলপিআর, যাদের লফুল পার্মানেন্ট রেসিডেন্ট গ্রিন কার্ড যাদের আছে, তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের ক্রিমিনাল ক্রাইমের যদি কোনো এলিগেশন না থাকে, কোনো সময় যদি অ্যারেস্ট হয়ে না থাকে, ক্লিন থাকে, ওদের কোনো ভয়ের কোনো কারণ নেই। তারা যদি দেশে যায়, বাংলাদেশে যেখানে খুশি যেখানেই যাক, when they return, তারা রিটার্নিং রেসিডেন্ট হিসেবে কাউন্ট হবে। সেক্ষেত্রে কোনো রকম তাদের সমস্যা নেই, কোনো অর্থাৎ সমস্যা যাদের তো সেজন্যই এই প্রশ্নটা আপনাকে আমি করেছিলাম যে যাতে করে ধোঁয়াশা সৃষ্টি না হয়, অর্থাৎ যাদের আপনার কাছে, আমি জানি না আপনার কাছে তথ্য আছে কিনা, যারা এই দেশে প্রতি বছরই তো হাজার হাজার গ্রিন কার্ড পায়, এ পর্যন্ত মানে যারা সিটিজেন হয়নি, এটা তো গ্রিন কার্ডের ক্ষেত্রে, সিটিজেনদের ক্ষেত্রে নয়, তো কি পরিমাণ মানুষ গ্রিন কার্ডধারী আছে, এরকম কি পরিসংখ্যান আপনার কাছে আছে? ওয়েল, এট দিস মোমেন্ট আমার কাছে নাই গ্রিন কার্ডধারী। আমি অনুমানের উপরে যদি ধরি আমরা, আমার মনে হয় ইটস এ ফিউ মিলিয়নস এখনো গ্রিন কার্ড রয়ে গেছে যারা এখনো সিটিজেন হন নাই। তাহলে সেক্ষেত্রে এই যে অপরাধের কথা বলা হচ্ছে, কয় পার্সেন্ট মানুষ? very few, less than 1%. Less than 1%. Less than 1%. সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই যে ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্টে 6-3 ভোটে হয়েছে, সেক্ষেত্রে যারা এই 99.99 গ্রিন কার্ডধারী যারা আছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। তারা বাইরে যেতে পারেন, আসতে পারেন, এয়ারপোর্টে আসলে সিবিপি কোনো কিছুই করবে না। সেটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কোথায় গেছিলেন, কয়দিন ছিলেন, কি কার করেছিলেন, এটুকু পর্যন্ত হয়তো এই পর্যন্তই বলতে পারবে, এর বেশি কিছু নয়। সুতরাং এই আলোচনার বিষয়টি আজকে এই কারণেই আমরা নিয়েছি, এই রায়ের ফলে যেন আতঙ্কিত হওয়ার কিছু না থাকে, এটি হচ্ছে মূল কথা। তো অনেকেই বলেন, আপনাকে আরেকটি প্রশ্ন করি যে এখন থেকে অভিযোগ থাকলেই গ্রিন কার্ডধারীদের ডিপোর্ট করা হবে, এটা কি আসলেই সত্যি নাকি একটি ভুল ধারণার বা গুজব? না, অভিযোগ থাকতে ডিপোর্ট করা হবে না। যদি কেউ অ্যারেস্ট হয়ে থাকে, এলিগেশন যদি থাকে, রিটার্ন এয়ারপোর্টে আসার সময় রিস্ক থেকে যায়। তো এই জন্য আমি বলবো আপনার ভিউয়ার্সের জন্য, দর্শক যারা শুনছেন তাদের জন্য, অবশ্যই যারা গ্রিন কার্ড থাকা অবস্থায় কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ আছেন, কোনো এলিগেশন আছে, কোনো অ্যারেস্ট হয়েছেন, দেশের বাইরে যাওয়ার, আমেরিকার বাইরে যাওয়ার ট্রিপ নেওয়ার আগে অবশ্যই আপনার নিজের রেকর্ডটা আপনি দেখবেন, আপনার রেকর্ডে কোনো আছে, কোনো এলিগেশন আছে কিনা, এবং আপনারা দরকার হলে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে ট্রাভেল করার আগে আপনি অ্যাডভাইস নিয়ে যেতে পারেন। অনেক ধন্যবাদ। এই সিপিবি কর্মকর্তারা যারা আছেন তারা কি নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন বা যে বিষয়টার কথা আমরা আলোচনা করছি, নাকি যে কোনো অপরাধ এই সিআইএমটি যেটা আমরা বললাম, তো সেটা নাকি তাদের নির্দিষ্ট আইনি মানদণ্ড আদালতের নথির উপরে তাদেরকে নির্ভর করতে হবে? তাদের আদালতের মানদণ্ড অবশ্যই, তাদের অ্যারেস্ট যখন এয়ারপোর্টে এলিগেশন থাকে, কারণ সিপিবি ওকে সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যাবে, বিভিন্ন রকম প্রশ্ন করার পরে মেবি তারা চেষ্টা করবে, তুমি এই 407 একটা ফর্ম আছে, 407 সাইন করো, তোমরা গ্রিন কার্ড অ্যাপয়েন্টমেন্ট করে চলে যাও। দ্যাটস ওয়ান থিং। তো আমরা অ্যাডভাইস করি কোনো সময় কোনো গ্রিন কার্ড হোল্ডার যদি দেশের বাইরে যান, রিটার্ন করার সময় নেভার এভার সাইন 407 ফর্ম যদি বলে আপনি গ্রিন কার্ড করেন, এটা কখনো সাইন করবেন না। যদি করতে প্রেশার দেয়, বলে যে বিফোর সাইনিং আই ওয়ান্ট টু স্পিক টু মাই লয়ার, আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, সেটা আপনারা অবশ্যই আপনারা পাবেন। তবে গ্রিন কার্ড ক্যান্সেল, সে ডিপোর্টেশন আপনাকে করতে পারবে না, সিপিবি প্রসিডিং আনতে পারবে, কিন্তু এটা ডিপোর্টেশন আনার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে জাজের কাছে।
কিন্তু গ্রিন কার্ডটা নিয়ে হয়তোবা আপনাকে একটা ওইখানে 94 I-94 551 I-94 ইস্যু করা হবে, পারহ্যাপস একটা এনটিএ নোটিস টু অ্যাপিয়ার বলি আমরা, কোর্টে যাওয়ার জন্য হয়তো একটা তারিখ দিয়ে এনটিএ ইস্যু করা হবে, কিন্তু ডেপুটেশন অফিসার ডিপোর্ট করতে পারবে না, প্রসিডিং আনতে পারে। এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করি, অনেকগুলো প্রশ্ন আসছে আমাদের ফেসবুকে এবং টেলিফোনেও আছে, একটি প্রশ্ন করি, সেই প্রশ্নগুলো আমরা নেব। তো এক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে সিপিবি কর্মকর্তাদেরকে যে ক্ষমতাটা দেওয়া হলো বা আগেও ছিল, এখন হয়তো কার্যকরী হবে, তারা কিভাবে সিদ্ধান্ত নেবেন যে সাধারণভাবে কাকে প্রবেশ করতে দেওয়া হবে, কাকে প্রবেশ করতে দেওয়া হবে না, নাকি রিমুভাল প্রসিডিংসে তাদেরকে পাঠানো হবে? তাদের রিমুভাল প্রসিডিংয়ে পাঠানো হবে। সিআইএমটি হয়েছে কিনা সিপিবি জানবে না। আচ্ছা, তারা বলবে আমরা অ্যারেস্ট করব, অ্যারেস্ট করে উই উইল গ্যাদার এভিডেন্স লেটার। আগে তোমাকে ডিটেইন করব বা রিমুভাল প্রসিডিং এ আনার পরে ডিএইচএস তখন এভিডেন্স গ্যাদার করবে। আচ্ছা, আগে ছিল এভিডেন্স গ্যাদার করে কনভিকশন করার পরে আপনাকে আমি ডিপোর্ট করতে পারতাম। এখন বলছেন না, I don't need to clear and convincing evidence, এরপরে প্রুভ করতে হবে না, যদি অ্যালিগেশন থাকে ডিএইচএস রিমুভাল প্রসিডিং এলপিআর এর বিরুদ্ধে আনতে পারবে। অনেক ধন্যবাদ। আরও প্রশ্ন আছে, যদি সময় থাকে নিশ্চয়ই করব, তবে অনেকক্ষণ ধরে টেলিফোনে দর্শকদের বসিয়ে রেখেছি, তাদের ফোনগুলো নিয়ে নেই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। আসসালাম। জি, আমি সাইফুল বলছি ব্রুকলিন থেকে। জি, আপনাকে প্রথমে ধন্যবাদ। আপনাদের মাধ্যমে, সিবিএন এর মাধ্যমে আমরা বাঙালি কমিউনিটি অনেক উপকৃত হচ্ছি। অনেক ধন্যবাদ। উপস্থিত অ্যাটর্নিকে আমার সালাম এবং শুভেচ্ছা। জি, টিভিএন সবসময় আমাদের কমিউনিটির সাথে আছে, আপনাকে ধন্যবাদ। জি জি, তো আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি 2025 সালের জানুয়ারিতে এসালাম অ্যাপ্রুভ হচ্ছি। জি, তো মার্চে আমি গ্রিন কার্ডের জন্য এবং ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করছি একসাথে। জি, 25 সালে। তারপর হচ্ছে আমার, জি 25 সালের মার্চে। জি, জি, তারপর হচ্ছে আমার ট্রাভেল পাসটা আমি হাতে পাইছি এই মাসের 10 তারিখে। জি, বাট গ্রিন কার্ডের এখনো কোনো আপডেট নাই। আচ্ছা, এখন কি করণীয়? ফিঙ্গারপ্রিন্ট পর্যন্তই আছে। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ট্রাভেল পাস দিয়ে কি আমি সৌদি আরব অথবা নেপালে ট্রাভেল করতে পারবো কিনা, সেই ক্ষেত্রে এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনো প্রবলেম আছে কিনা, এটাই আপনার প্রশ্ন। জি, জি। আর সেকেন্ড একটা কোশ্চেন হচ্ছে, আমার পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছে জি, মোবাইলের মাধ্যমে। জি, তো এটা তো মনে হয় আমেরিকার ইমিগ্রেশনে ওরা অ্যাকসেপ্ট করে না। না। জি, তো সেক্ষেত্রে কি আমি বাইরে গিয়ে আবার বিয়ে করে আবার এখানে এসে এগুলা সাবমিট করতে হবে নাকি? এই দুটোই প্রশ্ন আপনার, তাই তো? জি, অনেক ধন্যবাদ জনাব সাইফুল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ সাইফুল সাহেব আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন হচ্ছে, আপনি 25-এ যখন অ্যাপ্রুভ হয়, আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, ইন দ্য মিন টাইম ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করেন, ট্রাভেল পাস যখন আসছে ইউ ক্যান ট্রাভেল, আপনি যেতে পারবেন। বাট গ্রিন কার্ড আসতে এখন দেরি হচ্ছে, যেহেতু এক্সট্রা স্ক্রুটিনি হচ্ছে, যার কারণে দেরি হচ্ছে। হয়তো বা লিফট পজ উঠার পরে হয়তো আপনাকে তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আপনার সেকেন্ড প্রশ্ন হচ্ছে ম্যারেজটা আপনার মোবাইলে ফোনে বিয়ে ইমিগ্রেশন আইনে ইজ নট, এটা অ্যাকসেপ্টেবল না। সুতরাং আপনাকে গিয়ে ফিজিক্যালি বিয়ে করতে হবে। আপনি ফিজিক্যাল প্রেজেন্স ইজ রিকোয়ার্ড। আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সব ওরা দেখবে ফিজিক্যালি আপনি প্রেজেন্স ছিলেন কিনা, যেমন কি আপনার এয়ারলাইনের টিকিট দেখতে পারে, আপনার পাসপোর্টের স্ট্যাম্প দেখতে পারে। আপনি বিয়ে এনিওয়ার ইউ ক্যান করতে পারেন। আপনার যদি থার্ড কান্ট্রিতে গিয়ে আপনার ওয়াইফ যদি ওখানে ট্রাভেল করে, ওখানে গিয়ে আপনি বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তার মানে ট্রাভেল পাস নিয়ে উনি যে প্রশ্নটা করেছেন, নেপাল বা সৌদিতে যেতে পারবেন কিনা, সেক্ষেত্রে কোনো সমস্যা, যেহেতু উনি অ্যাসাইলাম সিকার ছিলেন, এটা অ্যাপ্রুভ হয়েছে। থার্ড কান্ট্রি, থার্ড কান্ট্রি যে, অর্থাৎ আপনার বাংলাদেশ ছাড়া আপনার যে জন্মস্থান
স্থান ছাড়া বা জন্মভূমি ছাড়া অন্য যে কোনো দেশে যেই আপনি যেতে পারেন, বেড়াতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমার স্ত্রীর বিশেষ বিয়ে মোবাইলে যেহেতু এটা অ্যাকসেপ্টেন্স নেই এক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি আবার বিয়ে করতে পারেন। তবে হ্যাঁ, আপনি যে মোবাইলে আপনার ওয়াইফের সাথে নানান রকম চ্যাটিং করেছেন, কথাবার্তা বলেছেন, নানান কিছু করেছেন, এগুলো কিন্তু সাবমিট করলে সুবিধা হবে আপনার জন্য। সেগুলো evidence হিসেবে এভিডেন্স কাজ হিসেবে করবে। পরে আপনি দিতে পারবেন, আপনার জন্য সহজ হবে। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমি মোহাম্মদ হোসেন, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আমার কাছে আমি হচ্ছে সিটিজেন। আমি আমার ওয়াইফের জন্য 2025 সালে অ্যাপ্লাই করছি। অলরেডি রিসিভিং লেটারও পাইছি, সেটা থেকে পাচ্ছি। এখন প্রায় 10 মাস হয়ে গেছে এবং আমার প্রশ্নটাকে আর মানে আর কয়েক বছর লাগতে পারে অ্যাপ্রুভাল লেটার আসছে। আমি সিটিজেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে যে কয় বছর লাগতে পারে, এখন ইমিগ্রেশনের সময়টা এত টালমাটাল অবস্থা, আসলে স্বাভাবিক নিয়মে বলা যায় না যে কয় বছর। আপনাকে হয়তো বললাম 1 বছর লাগবে বা 1 দিন লাগবে, 1 মাস লাগবে, হলো না, তখন কিন্তু আপনার খারাপ লাগবে। এই বায়বীয় এই ধরনের উত্তর আমরা দিতে চাই না। তারপরও স্বাভাবিক নিয়মে কি হতে পারে সেটা। Right, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি সিটিজেন হিসেবে আপনার স্পাউসের জন্য যখন অ্যাপ্লাই করেন 10 মাস, তো এখন আমাদের প্রসেসিং টাইম হচ্ছে 1.5 বছর মতো লাগছে অ্যাপ্রুভাল আসার জন্য। অ্যাপ্রুভাল আসার পরে আপনি কনসুলার প্রসেস করে মেবি অ্যানাদার ইয়ার লাগবে আপনার ওয়াইফের ইন্টারভিউ স্কেজুল হওয়ার জন্য। তো অ্যাপ্রুভাল আসার পর থেকে মেবি অ্যানাদার 1 ইয়ার। অনেক ধন্যবাদ। আশা করি এটা স্বাভাবিক নিয়মে বলা হলো, কম বেশি হতে পারে। এক্ষেত্রে হয়তো আপনার যদি ডিউ টাইমে আমরা যা বললাম না হলে মন খারাপের কিছু নেই, বা আমাদেরকে বলে না যে টিবিএনএ বলেছিল অথচ হয়নি, এটি কিন্তু সবসময় আমরা বলি। অর্থাৎ আমরা স্বাভাবিক নিয়মটা আপনাকে বলেছি। আসলে প্রকৃতপক্ষে যদি বলতে হয়, আমরা তো নয়, ইভেন যারা ইউএসসিআইএসএ বা ইমিগ্রেশন অফিসার যারা আছেন তারাও বলতে পারেন যে একটি বিষয়ে কতদিন সময় লাগতে পারে। তো আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু ফেসবুকে প্রশ্ন নেই। সুমন হোসেন, তিনি বলছেন ঢাকা এমবাসিতে ইন্টারভিউতে যাওয়ার সব পুলিশ ক্লিয়ারেন্স নতুন করে দিতে হবে নাকি আগে যেটা আছে ওইটা থাকলেই চলবে? ধন্যবাদ প্রশ্নের জন্য। পুলিশ ক্লিয়ারেন্সের ভ্যালিডিটি হচ্ছে বাংলাদেশ থেকে যদি ইস্যু করা হয় 2 ইয়ার্স। এখন অন্যান্য দেশ থেকে ভেরি করে কান্ট্রি টু কান্ট্রি, যেমন মালয়েশিয়াতে সেদিন আমি একটা করলাম 1 বছর ভ্যালিডিটি। এখন সেটা যদি এক্সপায়ার্ড করে দিতে হবে। তো আমাদের বাংলাদেশ থেকে যদি নিয়ে থাকেন 2 ইয়ার্স, 2 ইয়ার্সের যদি হয়ে যায় তাহলে আবার নতুন করে নিতে হবে। সুমন হোসেন, আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যদি 2 বছরের বেশি পুলিশ ক্লিয়ারেন্সটা যদি সার্টিফিকেট যেটা দিয়েছিলেন সেটা 2 বছরের বেশি হয়ে গেলে আবার নতুন করে সাবমিট করতে হবে ইন্টারভিউয়ের সময়, সেটা আপনার জন্যই সহজ হবে। নুরুদ্দিন মোহাম্মদ সাবির, আপনার প্রশ্নটি সম্পূর্ণ নয়, আসলে কি বলতে চেয়েছেন ঠিক আমি বুঝতে পারিনি, সুতরাং আরেকটু বোধহয় ক্লিয়ার করলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবপর হবে। নুরুদ্দিন সাবির তিনি আবার বলছেন, দেয়ার ইজ এ রুল রিগার্ডিং অ্যাপ্লাইং উইথ এ গ্রিন কার্ড মাদার অ্যান্ড ফাদার। এই তিনি বলছেন যে দেয়ার ইজ এ রুল রিগার্ডিং, আচ্ছা, অ্যাপ্লাইং উইথ এ গ্রিন কার্ড, তার মানে আপনি নিজে গ্রিন কার্ড হোল্ডার, আপনার বাবা মাকে আনতে পারবেন কিনা সেটাই। ধন্যবাদ। ইমিগ্রেশন আইনে গ্রিন কার্ড হোল্ডার একমাত্র অ্যাপ্লাই করতে পারে, আনম্যারিড চাইল্ড অ্যান্ড স্পাউসের জন্য, ফাদার মাদারের জন্য অবশ্যই ওনাকে সিটিজেন হতে হবে। সুতরাং গ্রিন কার্ড হোল্ডার দিয়ে প্যারেন্টসের জন্য অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। যদি আপনি নুরুদ্দিন মাহমুদ সাব্বির আপনি যদি এটাই বুঝিয়ে থাকেন, তাহলে যেটা হলো যে আপনি যদি গ্রিন কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আপনার বাবা মাকে আনার সুযোগ এই মুহূর্তে নাই। গাফফার, এম মোহাম্মদ গাফফার, তিনি বলছেন, ক্যান F1 student return to USA after F4 visa interview from Bangladesh to continue her study in USA? She is a family member of F4 visa application.
Well, should I say in English because প্রশ্নটা ইংলিশ না না সব বাংলাই বলবো আচ্ছা আচ্ছা ওনার প্রশ্নটা হচ্ছে আগেও একজন দর্শক ফোন করেছিলেন F1 স্ট্যাটাসে থাকা অবস্থায় যদি দেশে গিয়ে F4 ক্যাটাগরিতে ভিসা নিয়ে আসার কোনো সমস্যা হবে কিনা? অ্যাবসলিউটলি নট। আপনি নির্ভয়ে আসতে পারেন, শুধু আপনার অল ডকুমেন্টগুলো আপনার সাথে থাকলেই হবে। আপনি লিগাল স্ট্যাটাস যদি F1 এ থাকেন এখানে, যাওয়ার পর আপনি ভিসা নিয়ে প্যারেন্টসের সাথে বা ফ্যামিলির সাথে আসতে পারবেন। অনেক ধন্যবাদ গাফফার আপনার প্রশ্নের জন্য। রাজীব খান তিনি বলছেন আমরা 10 বছর মেয়াদী গ্রিন কার্ড হোল্ডার, কিন্তু অনেক দিন আমেরিকার বাইরে আছি, আমরা কি এখন প্রবেশ করতে পারবো? এক্ষেত্রে কি করণীয়? অনেক দিন বলতে কতদিন, সেই সময়টি কিন্তু আপনি বলেন নেই। যদি 1 বছরের বেশি হয় তাহলে কি হবে, বা 1 বছরের কম যদি থাকে তাহলে কি হবে বলুন। দুটো সিনারিও আমি বলতে পারি। একটা হচ্ছে আপনি যদি 6 মাসের উপরে থাকেন হয়তো বা আসতে পারবেন, আসার সময় আপনাকে সিপিবি সেকেন্ডারি ইন্সপেকশনে নিতে পারে। যদি 1 বছর উপরে হয়ে থাকে তাহলে আপনার গ্রিন কার্ড ডিম টু বি অ্যাবান্ডন, মানে আপনার গ্রিন কার্ড আর নেই, 1 বছর উপরে থাকলে ওইটা বাতিল হয়ে গেছে, এটা মানে আপনি অ্যাবান্ডন করে ফেলছেন বাই ল। তো সুতরাং 1 বছরের উপরে যদি থেকে থাকেন আমার মনে হয় লিটল বিট রিস্কি আপনার জন্য। আমি জানি না আপনাকে অন বোর্ড করবে কিনা প্লেনে। সেটাই আর কি, যেহেতু 1 বছরের বেশি হলে তো গ্রিন কার্ডের আসলে কার্যকারিতা থাকে না, সেক্ষেত্রে আসাটা কঠিনই ব্যাপার। কিন্তু যেহেতু আপনি অনেক দিন বলেছেন, একটা ভেগ টার্ম ইউজ করেছেন, যদি একদম নির্ধারিত সময়টা বলতেন যে 1 বছর বা 9 মাস, 9 বছর, হয়তো 11 মাস 20 দিন 22 দিন, তাহলে হয়তো উত্তরটা দেওয়া সহজ হতো। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোশ্চেন ছিল F4 ক্যাটাগরি। বলুন। আমার বোনের এক্সপার্টাইট হয়েছে ওর ছেলের জন্য। জি। তো ওর ইন্টারভিউ ডেট জুলাই মাসের 29 তারিখ। জি। তো ও পুলিশ ক্লিয়ারেন্স বানাইছে 1 বছর হয়েছে। জি। তো এখন আমার লয়ার বলতেছে নতুন নিয়ম হয়েছে এখন যে 1 ইয়ার পরে আবার বানাইতে হবে, কিন্তু আমি জানতাম যে 2 ইয়ার্স পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে। জি। তো আমি জাস্ট একটু জানতে চাইছিলাম যে এখন মানে আমি জানতে চাচ্ছি যে আসলে কোনটা রাইট, 1 ইয়ার আর 2 ইয়ার। ওরা বলতেছে এখন নতুন করে এটা নিয়ম শুরু হয়েছে, মানে বছর বছর দিতে হবে, এইটাই তো? জি জি জি, আমি জাস্ট জানতে চাচ্ছি এটা। অনেক ধন্যবাদ আপনার। আবার ওরা পুলিশ ক্লিয়ারেন্স বানাইতে হবে নাকি ওইটাতেই চলবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ। আমার জানা মতে এখনো 2 ইয়ার্স। 1 বছর কখন হলো এটা আমার কাছে পার্সোনালি আমার কোনো সার্কুলার নেই বা আমার জানা নেই। বাট আমি আমার ক্লায়েন্ট এখনো ইন্টারভিউ হচ্ছে, এই মাসে হচ্ছে, আগামী মাসে হচ্ছে। তো ওদের এখনো 2 ইয়ার্স নিয়ে ওরা যাচ্ছে। এবং গত মাসে আমার একজন ইন্টারভিউ হয়ে আসছে 2 ইয়ার্সের পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ থেকে ইস্যুড। সো এটা আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে একদম বলা। হ্যাঁ, এর বাইরে গতকালকে কি আসছে সার্কুলার, আই হ্যাভ নো আইডিয়া। তো আমরা এখনো পর্যন্ত 2 ইয়ার্সটাই ধরে রাখছি আর কি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আজকের অতিথি আপনাকে বলছেন যে 2 বছরের মেয়াদি আছে, আপনি শুনেছেন 1 বছর। যদি আপনি সেটা মনে করে থাকেন তাহলে আরেকটি নিয়ে যেতে পারেন, অসুবিধা তো নেই। যদি নেওয়ার দরকার থাকে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার ইমন। জি। আমার প্রশ্নটি হলো মার্চ 2026 আমার আপনার কথা শুনতে পাচ্ছেন, আপনি কি স্পিকার দিয়ে কথা বলছেন? স্পিকারটি দয়া করে বন্ধ করুন। বন্ধ করে। আমার মেডিকেল আরএফি ইস্যু হয়েছিল। জি। এখন আমি এই 17 এপ্রিল আমি সেটা রিপ্লাই করি। জি। কিন্তু এখনো আমি কোনো আপডেট পাচ্ছি না। এখন কি করণীয় এটাই। অনেক ধন্যবাদ শাহরিয়ার, অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ। আপনি ইউএসসিএস ওয়েবসাইটে গিয়ে আপনার কেস স্ট্যাটাস দেখতে পারেন। ওরা আরএফি রেসপন্স সাথে সাথে করে না। আরএফি উত্তর যখন আপনি উত্তর দেওয়ার পরে ওরা আপনার কেসটা আবার প্রসেস করবে। হয়তো বা উইদিন ফিউ মান্থসের মধ্যে আপনি একটা আনসার পাবেন, ইদার অ্যাপ্রুভড
অর ডিনাইড অর ফার্দার এভিডেন্সের জন্য আপনাকে চিঠি দিতে পারে। সুতরাং আপনি একটু ধৈর্য ধরতে হবে। অনেক ধন্যবাদ শাহরিয়ার, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। দর্শকের লাইনটি কেটে গেছে, আমাদের হাতে সময় নেই। ছোট্ট বড় একটি প্রশ্ন আছে, কিন্তু ছোট করে উত্তর দেওয়া যেতে পারে। কবির আহমেদ, তিনি বলছেন, আমার ভাতিজা প্রায় 2 বছর আগে এন্টার্ড দ্য ইউনাইটেড স্টেট বাই ক্রসিং দ্য বর্ডার। তার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, সে নিয়মিত ট্যাক্স ফাইল করে এবং আইন মেনে চলে। সে একজন ইউএস সিটিজেনকে বিয়ে করতে চায়। যদি বিয়ের পর কোনো কারণে তাকে ডিপোর্ট করা হয় এবং নিজ দেশে ফিরে যেতে হয়, তাহলে কি তার ইউএস সিটিজেন স্পাউস ভবিষ্যতে তার জন্য আবেদন করে তাকে আবার আইনগতভাবে আমেরিকায় নিয়ে আসতে পারবে কি না? এই ক্ষেত্রে কি কোনো ইমিগ্রেশন বার, ওয়েভার বা অন্য কোনো আইনি জটিলতা আছে কিনা? ধন্যবাদ। প্রশ্নটা ইজ ভেরি কমপ্লেক্স, কাপল অফ পার্টস। আমি যদি বলতে চাই, সে বর্ডার দিয়ে আসার পরে, ইয়েস, বর্ডার দিয়ে আসার পরে সিটিজেনকে বিয়ে করতে পারে, বা সিটিজেনকে বিয়ে করে এখানে যদি অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করে, তার ওয়েভার লাগবে। ওটাকে বলি আমরা আনলফুল প্রেজেন্স ওয়েভার, 601A ওয়েভার। এখন এটা অ্যাপ্লাই করার পরে অ্যাপ্রুভ হতে লাগতেছে এখন 3.5 ইয়ার্স। অ্যাপ্রুভ হওয়ার পরে যদি অ্যাপ্রুভ হয়, আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি আপনাকে ডিপোর্ট করা হয় কোনো কারণে, আপনি দেশে যদি চলে যান, আপনার সিটিজেন স্পাউস অ্যাপ্লাই করলে আপনি বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসতে পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনার 2টা ওয়েভার লাগবে, 212 ওয়েভার অ্যান্ড 601A ওয়েভার। 2টা ওয়েভার অ্যাপ্রুভ হওয়ার পরে দেন আপনি বাংলাদেশ বা কনসুলেট থেকে ভিসা নিয়ে আসতে পারবেন। সো সময় সাপেক্ষ, মেবি 5 years to 7-6 years লাগতে পারে, মেবি 10 years, উই ডোন্ট নো, বাট দেয়ার ইজ এ ওয়ে, আপনি আসতে পারবেন। অনেক ধন্যবাদ জনাব কবির আহমেদ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং সুপ্রিম কোর্টের যে রায়টি হয়েছে গ্রিন কার্ডধারীদের বিষয় নিয়ে, অর্থাৎ তারা বাইরে থেকে আমেরিকায় প্রবেশ করার ক্ষেত্রে এয়ারপোর্টে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বা ডিপোর্টেশন হবে কিনা, তাদের এই বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আপনার এই ব্যাখ্যার মধ্যে দিয়ে আশা করি আর কোনো রকম জটিলতা নেই, কোনো রকম ধূম্রজালও সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, এগেইন TBN 24-কে আমাকে ইনভাইট করার জন্য, এবং ইটস এ ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আপনি কেসের ফ্যাক্টটা খুব সুন্দর করে তুলে ধরেছেন, এবং আমরা আশা করি যারা গ্রিন কার্ড নিয়ে আছেন তাদের কোনো অবস্থাতেই ভীত হওয়ার কোনো কারণ নেই। আপনারা যারা আইন মেনে চলেন, কোনো ফ্রডের সাথে ইনভলভ না, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে ইনভলভ না, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই আপনাদের। আর আপনারা যারা ক্রিমিনালের সাথে অ্যাক্টিভিটিস ইনভলভ, দেশে বাইরে যাওয়ার আগে, এই আমেরিকার বাইরে ট্রাভেল করার আগে অবশ্যই আপনারা একজন আইনজীবীর সাথে পরামর্শ করে যাবেন। আপনারা এবং রেকর্ড, আপনার ক্রিমিনাল রেকর্ডটা আপনি হাতে রাখবেন, দেখি দেন ইউ ক্যান। যদি কেউ ক্রিমিনাল, আমরা চাই না যে কেউ ক্রিমিনাল যদি থেকে থাকে, তবে আছে 3% কিছু আছে, তাদের জন্যই এই সতর্কবার্তাটা। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এখনো অনেকেই আমাদের ফেসবুকে প্রশ্ন রেখেছেন এবং আমি দেখতে পাচ্ছি টেলিফোনে অনেক প্রশ্ন এসে অনেকেই চেষ্টা করছেন, কিন্তু সময়ের অভাবে জবাব দিতে পারছি না। আগামীকালও এই অনুষ্ঠানে একজন আইনজীবী অ্যাটর্নি থাকবেন, আশা করি কালকে যদি আপনারা প্রশ্ন করেন উত্তর দিতে পারবো। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, গ্রিন কার্ডধারীদের মধ্যে কারা থাকছেন ডিপোর্টেশনের ঝুঁকিতে, সেটি আমরা ব্যাখ্যা করে দিয়েছি যে 100 জনের মধ্যে 99.9% মানুষ যাদের গ্রিন কার্ড বৈধ আছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।